পুরো হলরুম না, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছু অনুভব হতে ভ্রু কিঞ্চিৎ করে নেয় কৃত। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকার জ্বলতে থাকা সবুজ চোখ জোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেকড়ে বিড়ালটা। বিড়াল এখানে, তাহলে অরু কোথায়? তাছাড়া বিড়াল সব জায়গায় গেলেও খুনাক্ষণে কীর্তিকের সামনে আসে না। তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আস্মিত গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতি নতুন হাঁটছে না, তাই সুইচ বোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ি প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখলো কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিক হাতড়িয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি, নয়তো তোকে তোর মার্কিনের মতো চড়িয়ে গাল লাল করে দিব। কৃতিকের বাংলা ইংরাজি মিলানো ধমকে কাজ হলো না। ডোরা আগের ন্যায় দাঁড়িয়ে থাকে। সেই দিকে কৃতিক দু কদম পিছিয়ে গিয়ে বলে, ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দিব। যেমন মার্কিন তার তেমন পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে করে বিড়ালটাকে বেয়াদবির শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকে ধরে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে কৃতিক দোতলা করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কোথায় তোর বেয়াদব মালকিনটা? কতবার বলছি আমার চোখের সামনে যাতে এই নেকড়ে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরিটেটিং হয়। অরু, অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালকে ঘাড় ধরে বের করে দেব আমি। অরু। ডোরা কাউ ছেড়ে সামনে গিয়ে মিউ মিউ করে দেখে ক্ষিপ্ত কৃতির চোখ গেল সেদিকে। দেখলো কাউচের উপর ঝুপধুপ হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাঁটু সমান লম্বা খোলা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড ধড়াক করে উঠল কৃতিকের। এতক্ষণ ধরে মাথাচাড়া দিয়ে ওঠা মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেল মস্তিষ্ক। ও এক পা দু পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। এরপর মৃদু আওয়াজে ডেকে উঠল, অরু। অরু নিশ্চুপ, গলার মাঝে কাঁটার মতো তীক্ষ্ণ কিছু ছিঁড়ছে। মনে হচ্ছে গলার স্বর বের হওয়ার জো নেই। কৃত সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো অরুকে, অরু। এবার গলার স্বরটা আরো খানিক নরম শোনালো ওর। একবার, দুবার, তিনবার সময় ব্যস্ত হয়ে পড়ল কৃত। ভিতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশ সবকিছুতেই সাইডে সরিয়ে দু হাতে আঁচলা করে ধরল অরু জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা। এরপর উদগ্রীব হয়ে ওর মুখমণ্ডল ঝাঁকিয়ে উঠে বলল, অরু, এই অরু, হার্টবিট, ক্যান ইউ হেয়ার মি? এই প্রথম মনে মনে নয়, বরং মুখ ফুটে অরুকে আদুরে ডাকে ডাকছিল কৃত। যদিও কৃতের আপাতত কোনো কিছুতেই খেয়াল নেই। ও তো স্রেফ অরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় আধ ঘন্টা প্রচেষ্টা ডুলু ডুলু করে চোখ খুলে অরু। দেখেই বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করে অস্পষ্ট আওয়াজে অরু চোখ খুলছে দেখে সস্থির নিঃশ্বাস ছাড়ে কৃত। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়া পেয়ে। জ্বরের ঘোরে দুহাতে কৃতকে গলা জড়িয়ে ধরেছে অরু। কৃত সেই অবস্থাতে স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতে ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে
শুয়ে নিজের হাত দুটো আরো শক্ত করে নিল অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পড়ল কৃত। অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃত। অরু জ্বরে পুড়ছে। এই সময় নিজের মস্তিষ্ক অযাচিত কাঁপুনি চিন্তার ধারাগুলো এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘোরে থাকা অরুকে শুধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরে কিছু একটা বিড়াল অরু কৃতের কান অবধি না পৌঁছায়নি। তার নিজের কোট আর টাওয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে কাউচের ওপর উঠে বসে কমফোর্ট সহ আলগোছে অরুকে কোলের মাঝে নিল কৃতিক। কমফোর্ট আর কৃতিককে শরীরে ওমে মুহূর্তে মুখ বিড়বিড়ানি বন্ধ হলো অরুর। মনে হয় শীত কমেছে। কৃতিক অরুর মুখের পানে তাকিয়ে বলল, এমন কেন করছিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ। অনুকে কি কল দেওয়া যেত না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার আগোছালো জীবনটা কে সাজাবে বল? অরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। অরু তো এখন নিজের মাঝে নেই। কৃতিকের একটু থেমে আবার বলে, এখন তুই জ্বরের ঘরে আসছিস, কিন্তু বললেও মনে থাকবে না তোর। রাইট, এখন যদি আমি বলি। কৃতিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, কিছু না। তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকে তো বুঝতে নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি। সেই সাথে তুইও। ধুর, নিখিলকে পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুইয়ে দিয়ে আবার নিচে নামে কৃত। ফরমাল শার্টের উপরে অ্যাপ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পরিস বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথায় জলপট্টি উল্টো দিয়ে অরুর মুখে একটু একটু পরিস দিতে দিতে কৃত আহত স্বরে বলে, আমি খুব খারাপ তাই না? সব সময় কষ্ট দিই তোকে। কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দেই। কি করব বল? তোর জন্য আমি এমন। কাফেতে সর্বশেষ কাস্টমারে বিদায় জানিয়ে মাত্র পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তাই ওপরে সেই সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে অরুর শরীরটা ভালো নেই, তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলে কৃতের বাসার ল্যান্ডলাইন। কিন্তু দুঃখের বিষয়, কলটা কেউ তুলল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্যই ছাতা নিয়ে এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তায় গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে গিয়ে ঢালু জমিতে। কুর্তি আর স্কিন ডেনিম পরিহিতা অনু সেই বৃষ্টির পানিতে চুপিয়ে চুপিয়ে হাঁটছে ঠিক ছোটবেলার মতো। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরো একজন ওর তালে মেলাচ্ছে। বিস্ময় বিলম্বিত হয়ে অনু ছাতা তুলে দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নেয় অনু বলে, আপনি সব সময় রাতের বেলা উদার হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো, কি বললেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম, নিজের কাজ জেকে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃত ভাইয়াকে ভাই বলে ডাকেন কেন? প্রত্যয় জবাব দেয়, সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিজিতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো। ততক্ষণে উল্টো প্রশ্ন ছুড়ল প্রত্যয়, আপনার মা তো কোম্পানির চেয়ারম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করবেন? অনু হাসার চেষ্টা করে বলে, আমাদের আর কৃত ভাইয়ার সম্পর্কের জটিলতা তো জানেনই। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করছে, সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবের কোনো অধিকার নেই। তাই নিজে আর অরুর হাত খরচ মেটানোর জন্য যতটুকু প্রয়োজন সেটাই ব্যবস্থা করা আর কি। অনু আত্মসম্মান প্রজ্ঞা নিতান্তই
ঢাকা পরে মাকে নিয়ে এত দূর এসেছে। অনুর কথা টোনে তার স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়। তাই ও এসব ফিনান্সিয়াল কথা বাইরে গিয়ে শুধালো, আপনার মা এখন কেমন আছে? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করা সম্ভব হবে। প্রত্যয় সস্থির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছোড়া তরতাজা তীরের খেলা। অনু হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বলল, প্রত্যয় সাহেব বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান। প্রত্যয়ের সাথে সাথে অনু নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। অন্ধকারবদ্ধ রুমে আটকে থাকা ফলস্বরূপ আরুর শরীরে যে জ্বরের তাপদাহে সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বরে পুরোপুরি না কমলেও অরু যেচে পড়ে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে। কারণ আগামীকাল নিখিলদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদীয়মান। সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডোরে ধরে সামনে এগুচ্ছে অরু। পাশে পিছু নিয়েছে ওর ছায়ারা। গন্তব্য কৃতিক সাহেবের রুম। কৃতিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা মাইক্রোনমিক্স বই আর ডোরাকে কোলে নিয়ে কৃতিকের রুমের দরজায় এসে থামল অরু। সেই যে প্রথম দিন এসে কৃতিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমের চৌকাঠ অব্দি পাড়ায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হবে। যে করেই হোক কৃতিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর তারপর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে ট্যুর। সেই কখন থেকে দরজার সামনে সটান দাঁড়িয়ে আছে অরু। নক করতে করতে যেন ইতস্তত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কৃত কিনা কি করছেন কে জানে। দেখা গেল নক করতে দরজা খুলে বেরিয়ে এসে আস্মিত থাপ্পড় লাগিয়ে দিল দুগালে। সেসব হাবিজাবি ভেবে শুষ্ক একটা ঢোক গিলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজা টোকা মেরে দিল অরু। সঙ্গে সঙ্গে ভিতর থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। কি চাই? অরু বাইরে থেকে জবাব দিল, কিছু চাই না, একটু একটু। অরু কথা শেষ করার আগেই কৃত বলল, দরজা খোলা আছে। কৃতের জবাব শুনে অরু তাড়াহুড়া করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ঝেড়ে ঝুড়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে অরু দেখতে পায় কৃত তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনে ট্রাউজার আর টি শার্ট দুটোর রং কালো। মনে হচ্ছে শাওয়ার শেষ মাত্রই বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডাল পারফিউম আর মাতাল করা পুরুষনালিত গন্ধ মোমো করছে। কৃতের রুমে কৃতকে সামনে দাঁড়িয়ে অরু বেহায়াদের মতো মনে মনে ভাবছে, আচ্ছা, রুম থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরে গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরে সুঘ্রাণে পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে অরু অন্য মনটা বলে উঠে, ছি ছি, আবার ভুলভাল ভাবছি, তবা তবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনা ডুবে থাকতে দেখে কৃত ভুরু কুঁচকে বলল, কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল, ইয়ে মানে, একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতে মাথায় ঢুকছে না। অরু পড়া বুঝতে এসেছে, তাও কৃতের কাছে ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয় ঘাবলা আছে, সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে কৃতিক। তবু অরুর উদ্দেশ্য ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দিই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর অরু, ফার্স্ট সেমিস্টার ফেল করলে তোকে আর পড়াবো না আমি। অরুর ঠোঁট উল্টে বলল, এত কথা কেন শোনাচ্ছেন?
দিন না একটু বুঝিয়ে, টিচার হন আপনি, আমার স্টুডেন্টের প্রতি এইটুকুনি কর্তব্য তো আছেই নাকি? তোর আমাকে কর্তব্য শেখাতে হবে না। এসব কর্তব্য টর্তব্য ধার ধারি না আমি। অরু জানে ও কিছুতেই কৃতিকের সামনে তর্ক করে পেরে উঠবে না, তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বলল, দিন না প্লিজ। অনু অনুরোধে বোধ হয় কাজ হলো। কৃতিক অরুর মুখের ওপর নিজ তলাটা ছুঁড়ে মেরে বলল, ঠিক আছে বুঝিয়ে দিব, তার আগে কাজ শেষ কর। অরু কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখে বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে, পা উঁচু করে। দুই আঙ্গুল উপরে দাঁড়িয়ে তোয়ালা দিয়ে কৃতের চুল মুছতে যাবে, তার আগে কৃত ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ সেটা ঠিক মতো করতে পারিস না? বিয়ে হয়ে গেলে তখন কি করবি? অরু মিনমিনিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বলবি? অরু না সূচক মাথা নাড়ালো। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অরু বই সমেত কৃতের দিকে এগিয়ে এলো। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃত বলে, খবরদার কাছে আসবি না, যা বলার ওখান থেকে দাঁড়িয়ে বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না ব্যাস। অরু অসহায় মুখে কৃতের পানে তাকিয়ে আছে, আর কৃত তীর্যক চোখে অরুর আগাগোড়া পরখ করছে। কালো ফ্রক আর লেগিংস, সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল, সব কিছু কালো রং দিয়ে মুড়িয়ে রাখা ফর্সা শরীরটা যেন জ্বলজ্বল করছে ওর। দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃত অরুর উদ্দেশ্যে বলে, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতো তাই করল। গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টার, প্রত্যেকটা টপিকসের উপর টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে। এই 1 ঘন্টা অরু 5 মিনিট ঠিক মতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা থিমে সাজানো, সবকিছুতে কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলে মনে হবে রুমের সব আসবাবপত্র মুখ গোমড়া করে বসে আছে। যেমন মালিক তেমন তার ঘর বোরিং। কি বোরিং? কৃতিক হঠাৎ ছোড়া প্রশ্নের কম্পিত হয়ে উঠল অরু। মুখ ফসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়াল নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল, আপনাকে বলিনি, রুমের কথা বলছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীরতা ভাঁজ টেনে এগিয়ে এসে অরুর গাল চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্ত চক্ষু দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে অরু বলে, আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন, কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে অরু বলে, একদিনের একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ, সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃত কিছুক্ষণ নিষ্প্রভ তাকিয়ে রইল অরুর মুখের পানে, তারপর বেশ সাবলীল ভাব জবাব দিল, ওকে ফাইন, ইউ ক্যান গো। কৃতের সম্মতি পাওয়ার সাথে সাথে অরু বুক থেকে যেন পাথর নেমে গেল। চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতো আনন্দ হতে লাগলো ভিতরে ভিতরে। ও আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখানেই তো ও, আর কোনো দরকার নেই। তাই নাচতে নাচতে বেরিয়ে গেল রুম থেকে। বুকে দুহাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে অরু যাওয়ার পানে তাকিয়ে কৃত বলল, কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখেছিস জান। কথাগুলো বলার সময় অগ্নিস্ফুলিঙ্গ মতো চোখ দুটো জ্বলজ্বল করছিল ওর। বিকেলবেলা এলিসা আর অর্ণব এসেছে ক্যাথলিনের ডরমেরিতে। গত 1 সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিস নেই। এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে কয়েক মাস হলো। সেই থেকে বিভিন্ন প্রকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকটে। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়,
ওর বাবা বারবার জুয়া হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন এলিসা সেসব টাকার পকার খেলে শোধ করতে হবে, নয়তো ওর বাবাকে শুট করে মেরে ফেলা হবে। এলিসা কখনোই চায় না ওর বাবার টাকার জন্য মারা যাক, কিন্তু আগের বার ঠিক একই কৌশল এলিসাকে এই পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবার যে একই নোংরা কাজ করবে না তার গ্যারান্টি কি? কারণ ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবল টাকা বানানো মেশিন মাত্র। সেবার কৃতিক, অর্ণব আর শাওনের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছে এলিসা। অথচ বছর ঘুরতে না ঘুরতে আবার সেই একই পিছুটান ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যথাযথ। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যি ওর বাবা জুয়ালুদের হাতে মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবু আর এই পাপের খেলা খেলবে না এলিসা। নিজের মধ্যে গুমোট আর কুণ্ডুল পাকালো এত এত দুশ্চিন্তার মাঝে ক্যাথলিনের সাথে কি থেকে কি হয়ে গেল। ওর বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে ভাবতেই লজ্জা মাথা কাটা যাচ্ছে এলিসার। ক্যাথলিন মেয়েটা জেকেকে চোখে হারাতো, অথচ জেকে এটা কি করলো? বিরক্তিতে ফোঁস করছে এলিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যান্থিলের আগেই বোঝা উচিত ছিল ও যার লেজে পা দিয়েছে সে কোনো ডোরা সাপ নয়, বরং বিষ দিয়ে ভরা ড্রাগন। এলিসা ভুরু কুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলে, কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করে থাকে সেটা কি মুখ বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতে হলো একটা মেয়ের জন্য। চুল ঠিক কতটা ইমোশন ধরে রাখে তোরা ছেলেরা আদৌ তা বুঝিস? ভালো বলছিস আর খারাপ বলছিস। জেকে এটা হার্টলেস একটা মেয়ে চুল কেটে দিতে ওর বুক কাঁপলো না একবারও? ক্যাথলিন যখন ওর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল? অর্ণবের কথা ডরমিটরি গেটে এসে হাঁটার গতি থেমে যায় এলিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া ক্যাথলিন ওরুকে ব্যাক স্টেজে বেসমেন্টে আটকে রেখেছিল। আরও একবার চমকালো এলিসা, মুখ ফুটে বলল, ক্যাথ হঠাৎ এসব কেন করতে যাবে? অর্ণব এলিসা হাতটা ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারও প্রশ্ন। চল এবার ক্যাথলিনকে দেখে আসি। এলিসা এক ঝাটকায় নিজের হাত ছাড়িয়ে বলল, হাত ধরেছিস কোন অধিকারে? হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব। তুই আমার ভবিষ্যতের বাচ্চার মা, সেই অধিকারে ধরেছিস। এখন চুপচাপ চল। ডরমিটরিতে এসে একখানা আধঘণ্টা যাবৎ ডাকাডাকির পর রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বীভৎস দেখে বোঝা যাচ্ছে সারাদিন রাত একাকার করে কেঁদেছে। বাদামি রঙের বেনি হাত দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে, চুল আছে কি নেই বোঝা যাচ্ছে না। এলিসা দেখে পুনরায় আরো একদস্ত কেঁদে ভাসালো ক্যাথালিন। কাঁদতে কাঁদতে বলল, আপু, জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলো তো? এলিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো, এসব মানে? ক্যাথলিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন কৃতিকের বাসায় ইলেকট্রিক শর্টটাও তার কৃতিকের ইচ্ছে করে দিয়েছে। ক্যাথলিনের কথায় এলিসা অর্ণবের চোখ কপালে। এলিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কৃতিকই করেছে? জেকে ভাইয়া নিজ মুখে বলেছে। পিছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করেছ, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শর্টটা আমি দিয়েছি। আর আজ আবার একই ভুল করেছ, তাই আজও শাস্তি দিব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতে পারছিলাম না। কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর কথাটুকু শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, শাওর ওয়াজ কমপ্লিট রাইট। হি ইজ
আপসেট উইথ হিজ স্টেপ সিস্টার ফেলিসিটি। মন মস্তিষ্ক আন্দোলন তীব্র বেদনাদায়ক, তার উপরে মনের মানুষটা মন যদি হয় অন্য কারো দখলে। এতদিন ধরে ক্রিস যেটা আড়ালে অনুভব করে এসেছে, আজ তা সরাসরি অনুভব করল ওরু। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দঘন দিনের শুরুতে বুঝতে পেরেছে নিখিলই আসলেকে কথার কথা ট্যুরে ইনভাইট দিয়েছিল। আসলে ওর যাওয়া না যাওয়া নিখিলের কিছুই আসে যায় না। সকাল সকাল বাসে উঠে অরু যখন নিচে পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখন বাসের লুকিং গ্লাসে অরু দেখতে পায় নিখিল ভাই আর তার ভিনদেশি বান্ধবী ইতিমধ্যে বাসে উপস্থিত। তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেই দিনের মতো। অরু এসে কি আসেনি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। অরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পিছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে শাওনি। শাওনিকে দেখে ওরও দ্বিধাগ্রস্ত কণ্ঠে শুধায়, আচ্ছা শাওনি, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ওপাশ থেকে শাওনির নির্লিপ্ত জবাব আসে, হতে পারে আবার না হতে পারে। অরু ভিতরে ভীতস্তন্ত হয়ে পড়ে। এমনটা নয়তো এই বিদেশি নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে অরুর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এর মুহূর্তে সকলের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব অরুর সামনে। সন্ধ্যা রাতে পাহাড়ের কোল ঘেঁষে স্ব-উচ্চ চূড়া থেকে নেমে আসে ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। অরু সকাল থেকে নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করছে না করছে সবই আড়াল খেয়াল করেছে, কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজনে। তবে অরুর নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজে পেয়েছিল খুব সহজে, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি ওরু। সেই জগন্নাথের পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পিছনে ছুটছে ও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কৃতিকের অপমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সে একই নিখিল ভাইয়ের পিছনে ছুটতে ছুটতে আজ এতদূর চলে এসেছে। ঘর কোনো মেয়ে অরু, অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর। আর কোনো আশা নেই। নিখিল ভাইয়ের নিজ হাতে ওর ছোট্ট রাস্তা কাটা বিছিয়ে দিয়েছে। শরীরের জ্বরটা বোধহয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রুই জলে ভিজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন অরুর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিঁধছে। এই দৃশ্য কতটা বা দাঁড়িয়ে থেকে দেখা যায়। অরু দাঁড়িয়ে রইতে পারল না। কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসমভূমিতে। ঘাস আবৃত জমিতে দুহাত চাপড়াতে চাপড়াতে বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালে ট্যুরে আসতে চাইনি। কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যা বলে অসুস্থ শরীরটা টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ে ফোটা প্রথম প্রেমের ফুলটা আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? প্রেমে পড়া কি এতই সহজ? পরিচিত চমৎকার পুরুষালিত কণ্ঠস্বর কর্ণকে পৌঁছাতে আশমিত থমে গেল অরু। তড়িৎ গতিতে পিছনে তাকিয়ে দেখল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে জায়ান কৃতি চৌধুরী। মাথা বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওভার সাইজের টি শার্ট। অরু বুঝতে পারছে না কৃতকে দেখেও কি খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি ক্রাশের জন্য? অরু নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। তারপর হুট করে বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনে আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিক এগিয়ে গিয়ে অরুর হাতে হাসকা টান দিয়ে ওকে দাঁড় করায়, তারপর দাঁতে দাঁত পিষে বলে, বিশ্বাস করো অরু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার।
কিন্তু কি জানিস তো, সেটা আমি পারবো না। কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। অরু কৃতিকের কথা খানিকটা ভড়কে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখন গভীর চুমুতে মত্ত। হি ইজ আর প্লে বয়। ও যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনার সাথে একত্রে লিভ টুগেদারে আছে, বাস্টারটা। অরু চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুজনার সাথে একই সাথে কিভাবে কি? অরুর প্রশ্নে কৃত ঠোঁট টিপে হাসল। কষ্ট পেয়ে মেয়েটা বোধ বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃত ওর কথায় জবাব দিয়ে বলে, ট্রিও রিলেশনশিপের বেশি বোঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথে দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশন ছিল ওর। এদিকে ঠিক কতগুলো শখ নিবে বুঝতে পারছে না ওর। ওর মাথাটা ধন ধন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমাট বাঁধানো অভিমানটাও পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর প্লে বয় নিখিল ভাইয়ের যেন কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবি রিংটা আঙুলে ঘুরাতে ঘুরাতে যেতে যেতে কথাটা বলল কৃত। ওর ভ্রম ভেঙে গেল। ও ছুটে এসে কৃতের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবি? কৃতের কথায় ওর আবারও অসহায় দৃষ্টিতে নিখিলদের দিকে তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কক্ষণই না। তাহলে কিভাবে যাবি? ওর মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কৃতিকের বাইকের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি মেয়ে মানুষ, বাইকে নেই না। অরু দু কদম এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান। আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এ জীবনে। কৃতিক অরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব। বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তাই দেব। এখন চলুন। কৃত বাঁকা হেসে শুধায়, আর ইউ শিওর? যা চাইবো তাই? হ্যাঁ তাই। শুধু আমাকে আর ড্রকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। অরুর কথায় কৃত অন্যদিকে ঘুরে হাসি সংবরণ করল। মনে মনে ভাবল, পিচ্চি মেয়ে মায়ায় পড়লে এই হয়। কি হলো, চলুন। কৃতিকে নিজের বাকেট, হাট, ওয়ালেট, সিগারেট সবকিছু বের করে অরুর হাতে ধরিয়ে দিয়ে দিতে দিতে বলল, ফ্যাস ফ্যাস করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। অরু নাক টেনে কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন এই বহু বছর ধরে কৃতিকের গিন্নির দায়িত্ব পালন করে আসছে। কৃতিক বাইকে বসে নিজের হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে। অরু করুণ সুরে জিজ্ঞেস করে, এটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেল নিজ হাতে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, স্টুপিড, কি তোকে সাধে বলি? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণ বুকটা হালকা নাড়ছে ওর। যদিও ভিতরে কষ্টটা আকাশ সম, তবুও কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও, যার দরুন হেঁচকি ওঠাও বন্ধ হয়ে গেছে এখন। অরু দুই হাত কৃতিকের কাঁধের উপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতেই সে হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণ তালে। এভাবেই যেতে যেতে এক পর্যায়ে বহু সময় নীরবতা ভেঙে অরু শুধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য। একতরফা ভালোবাসা বরাবরই বিরহে। নিজের অস্তিত্ব জানা না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকে ঘিরে অজানা সুখের স্বপ্নজাল বোনা, এমন আশাতীত স্বপ্নবিলাস সবাই করতে পারে না। কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয়ে লুকোনো
ভালোবাসার অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে? তবে সেই অস্তিত্ব, সেই স্বপ্ন যদি এক নিমেষে গুলিয়ে যায় অন্তরস্থল থেকে, মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কোথায়? যে ভালোবেসেছিল সেই মানুষটা নিশ্চয়। তাই তো ওরও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষ অপরাধী। কিন্তু ওরও যেটাতেই একপাক্ষিক ভালোবাসা থেকে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিএনস ফ্যান্টাসি? যদিও তা নাই হবে, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসেবে কৃত্যের কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানো বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যাধিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার উপরে তীর্যক আলো ছড়াচ্ছে সূর্যের কিরণ, তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাসে ক্যালিফোর্নিয়া আবহাওয়া বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখতে মাখতে রাস্তার ফুটপাত এলোমেলো পা ফেলে হাঁটছে ওর। পরনে লং স্কার্ট আর ডেনিম টপস, তার উপরে হালকা কালো কোট। হাতের ভাঁজে পোকেমনের আঁকা কালো রঙা ট্যাটু ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কৃতের মহামানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানেক পর বাইরের পৃথিবী মুখ দেখল ও, তাও আবার জোরাজুরিতে। গত এক সপ্তাহ ভার্সিটি যায়নি ওর। তার নত যাওয়া ইচ্ছে জেগেছে মনে। সারাক্ষণ কক্ষবন্দী হয়ে থাকে বলে আজ জোর করেই অনু হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে, আজকালের মধ্যে অপারেশন হবে, আর তারপর হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। অনু দুঃখের দিন ঘুচে যাবে। কিন্তু আদতে কি ঘুচবে ভেবে পায় না ওর। কি করে বা পাবে? মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষের দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গিয়েছে ও, অথচ তার এই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পারেনি। ছি! নিজের ওপর আরো একবার রাগে নদীতে জোয়ার এলো ওর। ও যে কত বড় আহাম্মক সেটা ভেবে নিজেই নিজের হাজারটা চড়-থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করে ওর। অরু যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বরাবর নিজেকে নিজেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জেব্রা ক্রসিং পার হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন পুরুষ শরীর, তার কালো দিয়ে আবৃত, এমন কি মুখটা মাংকি টুপি দিয়ে আটকানো, চোখ দুটো হিংস্রতা জ্বলজ্বল করছে লোকটার। চোখ দেখে বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখে ভাবনার পরে গেল ওর। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগে কোথাও যেন দেখেছে ও। দেখলো, দেখেছে, কিন্তু এভাবে রাস্তা আটকে দাঁড়ানোর মানে কি? নিজ ভুরু কুঞ্চিত করে ওরু বিপরীত সুরে লোকটাকে উদ্দেশ্য করে বলে, আপনি আবার কোন ক্ষেতের মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধ হয় অরুর কথা বুঝল না, বিদেশি হবে হয়তো, তাই ইংরেজিতে বলার চেষ্টা করলো, হু আর ইউ? লোকটা জবাব দিল না। নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করলো নিজের হাতের দিকে। অরু তার চোখ অনুসরণ করলো, আর যা দেখলো তাতে পিলে চমকে উঠল ও। লোকটা কালো রঙের গ্লাভস পরা, হাতে বেশ বড়সড় একটি ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে অরুকে আঘাত করার জন্য অগ্রসর হচ্ছে তার হাতটা। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অজানা দেশে অরুর মতো একটা তুচ্ছ দু পয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতা এই ভয়ানক লোকটার? সে যে শত্রুতা হোক না কেন, আপাতত এই লোকটা থেকে পালিয়ে প্রাণে বাঁচা জরুরি। নয়তো এই শুনশান নীরব রাস্তা একে বাঁচানো তো দূরের কথা, ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডুলি পাকানো
দুশ্চিন্তারা ঘিরে ধরেছে অরুর মন মস্তিষ্ক। ভিতরে ভয়টা দলা পাকিয়ে গলা আটকে এসেছে। অরু যেন শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গিয়েছে। তবে ও এভাবে ভাবনাকে প্রশ্রয় দিল না। লোকটা বরং তার আগে ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে ছুরিঘাত করতে অগ্রসর হলো তরুর বাণে। ঘটনা এত দ্রুত ঘটছে যে কিছুই ঠাহর করতে পারল না তরু। লোকটাকে এগিয়ে আসতে দ্বিধাহীন জ্ঞানশূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে ওর শেষ গন্তব্য কোথায়। একটানা দিক-বিদিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে অরু। শেষমেশ আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝে হাঁটুতে দু হাত ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল ও। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকে খুব সাবধানে পরখ করে নিল রাস্তা অদূর পর্যন্ত। না, এই দুই একটা চলন্ত গাড়ি ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। হাঁপাতে হাঁপাতে অরু ভাবছে, আহ, তার মানে এই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর। জেকেস, বেবি গার্লস, আই গট ইউ। আচমকা এমন একটা ভয়ানক আওয়াজ শুনে চমকে উঠে সামনে দাঁড়ালো অরু। দেখলো তখনকার লোকটা ওর সামনে। কিচ্ছু বদলায়নি, আগের মতোই বিচ্ছিরি চাউনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে আবারও ওই লোকটাকে দেখে আস্মিত লাফিয়ে উঠে পিছনে পিচ ঢালা রাস্তা হুমড়ি খেয়ে পড়ে গেল ওর। শুষ্ক ঢোক গিলে চারপাশে চোখ বুলিয়ে বুলিয়ে পারল। এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলকধাঁধার মতো আবার আগের জায়গাতে ফিরে এসেছে ও। নিজের মূর্খামির ফল স্বরূপ আরো একবার ফেঁসে গেল অরু। আপা কত করে বলেছিল আমি এগিয়ে দিয়ে আসি, অথচ অরু শোনেনি। আর এখন সামনের মৃত্যু খেলা করছে ওর। এছাড়া তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে অরুর দিকে। অরু যেন উঠে দাঁড়িয়ে আবার দৌড়ে পালাবে সেই শক্তি নেই ওর শরীরে। উল্টো হাত পা কণ্ঠ সব কিছু রোধ করে রেখেছে এই অজানা আতঙ্ক। অরুকে ভয় পেতে দেখে লোকটা খিল খিল করে হেসে বলল, অ্যান্ড অল কিং ইউ প্রিন্স। অরু এবার ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে দুহাতে ভর করে পেছাতে লাগলো কুচকুচে পিচ ঢালা রাস্তার ধারে। তবে লোকটা গতিবেগ ছিল দ্বিগুণ। সে এতক্ষণে ওর খুব কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। মাথাটা এদিক ওদিক কাতর করে ঘাড় ফুটিয়ে তীব্র আক্রোশে উদ্যত হয়েছে অরুকে ছুরিকাঘাত করার জন্য। লোকটা পরবর্তী পদক্ষেপের কথা ভেবে অরুর চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। এই মুহূর্তে প্রিয়জনের মুখগুলো ভাসছে ওর মানসপটে। আপা, মা, আর তো কেউ নেই। অথচ মানসপট জুড়ে দুটো নয়, বরং তিন তিনটে মুখ ভেসে উঠল। মা, আপা, আর সবশেষে জায়ান্টগিরি চৌধুরী, ওর স্টেপ ব্রাদার, যে ওকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় করে দিয়ে বেড়ায়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়, হুটহাট রেগে গিয়ে সবার সামনে অপমান করে, দুবারও ভাবে না। অথচ এই মুহূর্তে হৃদয়টা তাকে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে কৃতি নিজেই ঠিক যতটা খারাপ প্রমাণ করতে চায় ততটা খারাপ সে নয়। হয়তো তিতে হয়ে যাওয়া হৃদয়টা তাকে কেন স্মরণ করলো বারবার, তাও এমন একটা মুহূর্তে। ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছে আজ কৃতি থাকলে ওকে এতটা বিপদে পড়তে হতো না। কোন না কোনোভাবে ঠিক বাঁচিয়ে নিত সে। অরু সেই কখন থেকে আজগুবি চিন্তায় বিভোর। অথচ লোকটা ওকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা কি করে হয়? কপালের ওপর তরল জাতীয় এক কিছু অনুভব হতেই ভাবনার সুতো ছিঁড়ে যায় অরুর। জিনিসটা কি তা দেখার জন্য হাত দিয়ে কপালটা স্পর্শ করে সেটা চোখের সামনে এনে ধীরে ধীরে চোখ খুলল।
দেখলো ওর হাতে ভর্তি তরতাজা রক্ত। তাহলে কি লোকটা ওকে আঘাত করেছে? কই ব্যথা লাগছে না তো। নাকি ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে ওর? ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করার জন্য আচমকা মাথা তুলে চাইল ওর। আর যা দেখলো তাতে ওর দম আটকে যাওয়ার উপক্রম হলো। বিশ্বাস করতে খানিকক্ষণ কষ্ট হলো। কিছু চোখের সামনে ঘটে থাকা ঘটনা তো আর মিথ্যা হতে পারে না। তাই চোখে কয়েকবার পলক ছেড়ে আবারও খেয়াল করে তাকালো ও। দেখলো এই ধারালো ছুরিটা নিজের হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে কৃতি। এত জোরে সেটা চেপে ধরেছে যে কৃতিকের হাত কেটে টুপ টুপ করে রক্ত অরুর কপালে আর নাক বেয়ে চুষিয়ে চুষিয়ে পড়ছে। কারণ ওই লোকটা কৃতিকের মধ্যখানে বসে আছে অরু। ক্ষণিকের মধ্যে কৃতিকের ঝরে পড়া রক্ত অরুর জামা কাপড় রক্তরঞ্জিত হয়ে উঠেছে। তবুও ছুরি কিংবা ওর মুখ ঢাকা ছদ্মবেশী লোকটাকে কিছুতেই ছাড়ছে না কৃতিক। এক পর্যায়ে অরু সচকিত হয়ে উঠে দাঁড়িয়ে কৃতিকের ছুরি চেপে ধরা হাতটা টানতে শুরু করলো। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলে, কি করছেন? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। কৃতিকের অরুর কথা কান নেই এইটুকু। তো ওই লোকটা মুখোশ উন্মোচনে ব্যস্ত। এক পর্যায়ে টানতে টানতে লোকটা মানকিং টুপিটা খুলে ফেলল কৃতিক। এভাবে নিজের ছদ্মবেশ খুলে যেতেই লোকটা নিচে ছুরি আর টুপি ফেলে রেখে দুহাতে মুখ ঢেকে তড়িৎ গতিতে দৌড়ে পালালো। লোকটা পালিয়ে যাচ্ছে দেখে কৃত তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। মনে হচ্ছে ও আজও লোকটাকে ধরে ছাড়বে। কিন্তু সেসবের চিন্তা ইতি ঘটিয়ে ওর হাত টেনে ধরে বাঁকা বাঁকা কণ্ঠে বলল, আমার ভয় করছে, যাবেন না দয়া করে। কৃত পূর্ণ দৃষ্টি এবার ওর দিকে চলে গেল। যেই মুহূর্তে ওর রক্তের মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে, রক্তে ভেজা অরুকে দেখে কৃতের চোখ জ্বলে উঠল। কপাল তৈরি হলো দুশ্চিন্তা কয়েকখানা ভাঁজ। ও দ্রুত হাতে অরুর বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধালো, কোথায় লেগেছে তোর? এত রক্ত কেন? অরু কাঁদতে কাঁদতে বিস্ময় বিমুখ হয়ে জবাব দিল, এগুলো আপনার রক্ত। হাত কেটে গিয়েছে আপনার। ভুলে গিয়েছেন? অরুর কথায় কৃত স্বস্তি নিঃশ্বাস ছেড়ে ওকে হুট করে বুকে চেপে ধরে বলল, ও থ্যাঙ্কস গড। এবার আর দূর থেকে নয়। কৃতিকের শরীরে স্যান্ডালাও পারফিউম মারাত্মক পুরুষালিত গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিল অরুর নাকে। তবে ও আপাতত এসব কিছু ভাবার মতো মানসিকতা অবস্থায় নেই। তাই কৃতিকের বাহুতে আলগে ধরাটা নিতান্তই স্বাভাবিক আর আন্তরিকতার চোখে দেখল অরু। অরুকে পাঠিয়ে দিয়ে সারাদিন হসপিটালে ছিল অনু। আজ আর পার্ট টাইম যাওয়া হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। অনুর জন্য এই মুহূর্তে হসপিটালে থাকাটা খুবই জরুরি। তাই অনু ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হসপিটালে কাটাবে ও। এখন সন্ধ্যা রাত। অনু কেবল হসপিটাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ায় দরুন শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হসপিটাল থেকে কিছু দূর হেঁটে গেলে একটা গ্রোসারি শপ পাওয়া যায়। অনু হাঁটতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। এরপর গিয়ে বসলো রাস্তার পাশে একটা খালি বেঞ্চেতে। সেখানে বসে খেতে আরম্ভ করলো শুকনো খাবারগুলো। ওর মনটা আজ বড্ড ফুরফুরে, সেই সাথে ভেতরটা হালকা নাড়ছে কয়েক গুণ। মনে হচ্ছে এতদিনের কষ্ট পরিশ্রম ত্যাগ কোনোটাই বিফলে যায়নি। অবশেষে সবকিছু ঠিকঠাক হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়ে ওরা হাতে থাকা বাবলটিতে একটা লম্বা শিপ টেনে মুচকি হেসে অনু আনমনে বলে ওঠে, আপনাকে খুব মিস করছি প্রত্যয়। এরপর আবারও একটা লম্বা সিপ। তবে এবার অনু চায়ের সিপ নিয়েছে ঠিকই, কিন্তু সেটা আর গলা থেকে নামতে পারল না। তার আগে এই দৃষ্টিগত হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যে। গ্রোসারি শপের সামনে প্রত্যয় একটি মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। ওর হাতে দুটি বিশাল বাবরটি এর জার। মেয়েটা ভাবভঙ্গিমা যেন
এখনই লাফ দিয়ে কোলে উঠে পড়বে প্রত্যয়। অনু বড্ড আত্মসম্মানী এক নজর দেখিয়ে বলে, সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে তাদের কাণ্ডকারখানা দেখবে এতটাও নির্লজ্জ মেয়েও নয়। তাই প্রত্যয় চোখ এদিকে আসার আগেই অনু হাঁটা দেয় উল্টো পথে। হাঁটার সময় রাস্তার পাশে ডাস্টবিনে ছুঁড়ে মারে হাতে থাকা বাবল টি জারটাকে। অনুর মতে এটা বাড়াবাড়ি নয়, এটা ওর আত্মসম্মান, যা ও খুব সহজেই খেলার জন্য কারো হাতে তুলে দিবে না। যদিও প্রত্যয়কে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্তত দিনের মতো আজও হলো রুমে কাউচে বসে নিজের ক্ষত সারাতে বসেছে কৃতি। তখন ওরু খেয়াল করেনি কৃতিকের আগে থেকে আহত ছিল ওর দুপা কপালে কিছুটা অংশ, সবখানে কি রক্তাক্ত ক্ষত ছিল, সেই সাথে বাইকার লেদার জ্যাকেটটাও ছিল ছেঁড়া। জামা কাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করা মাত্রই নিজে এসেছে ওরু। আপা বাড়িতে ফিরেনি। বিকেলের ঘটনার পর থেকে ভেতরে অজানা আতঙ্ক যেন জেগে বসেছে দ্বিগুণ হারে। রুমের মধ্যে একা একা থাকতে কেমন যেন গা ছমছম করছে ওর। তাই তো রুমের কাজ ছেড়ে দ্রুত নিচে নেমে এসেছে ওরু। কৃতিক আজও ফার্স্ট এজ নিয়ে বসে আছে, তবে এর মুখ ভঙ্গিমা কেমন যেন অন্যরকম। নিজের শরীরে এত এত ক্ষত তে কোনরূপ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে কৃতিক। অরু সেদিনের মতো করে কৃতিককে কাছে এগিয়ে গিয়ে আগে বাড়িয়ে বলল, দিন আমি ট্রিট করে দিচ্ছি। হঠাৎ অরুর আওয়াজে ধ্যান ভাঙল কৃতিকের। ও বিরক্ত হয়ে বলে, তুই পারবি না, যা তো নিজের কাজ কর গিয়ে। অরু পাত্তা দিল না ওর কথায়, উল্টো গিয়ে বসলো কৃতিকের পায়ের কাছে। মেঝেতে বসে তুলার মধ্যে অ্যান্টিসেপটিক লাগিয়ে কৃতিকের হাঁটুর উপর চেপে ধরল। চোখ দুটো খিচে বন্ধ করে নিল কৃতিক, তবে মুখ দিয়ে একটা টু শব্দ বের হলো না ওর। ওরও বিরক্ত হলো। লোকটা অনুভূতি বলে কিছুই নেই নাকি? ও কেন যেন দ্রুরতা অবলম্বন করলো। হুট করে হাতের তুলাটা আর শক্ত করে চেপে ধরল কৃতের ক্ষতস্থানে। এবারও চুপচাপ নির্বিঘ্নে সে শুধু চোখ বুজে হাসকি স্বরে বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল অরু। তার মানে কৃতের ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, কি করে ব্যথা পেলে? কৃতিক জবাব দেয়, জাস্ট এই মাইন্ড বাইক অ্যাক্সিডেন্ট। বাইকে আপনার এত আসক্তি, এত ব্যথা পাওয়ার পরও বাইকের রাইডিং ছাড়েন না? কৃতিক ঠোঁট কামড়ে একটু হেসে বলে, তোর থেকে বহুগুণ কম। তাহলে ভাব তোকে কিভাবে ছাড়ি। পায়ের ক্ষতগুলোতে অল টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে কৃতিকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে অরু বলল, কি বললেন শুনিনি। নাথিং, আমি যখন কথা বলি তখন কান কোথায় থাকে তোর? অরু ঠোঁট উল্টে বলল, আমি ভেবেছি হাতের ক্ষতটা অনেক গভীর, এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব। দেখো তো মনে হচ্ছে সেলাই লাগবে। কৃতিক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না পারলে দূরে সর। নিজেই তো পাকনামি করে এসেছি সাহায্য করতে, এখন বলছিস পারবো না? আমি বলেছিলাম আসতে? অরু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কৃতিকের হাতটা আবারও টেনে নিয়ে সেখানে ব্যথানাশক লাগাতে লাগাতে বলল, আপনি এমন কেন? কেমন আমি? ঝগড়ুটে তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনার বইয়ের কপালে দুঃখ আছে। অরুর কথায় কৃতিকের ঠোঁট বাঁকা হাসি প্রশস্ত হয়। তারপর হুট করে চোখ মুখ কুঁচকে সামনের মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কি বলে, ঠিক বলছিস। আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ সে তো জানি। আপনি কৃত কুঞ্জের ছোট সাহেব কিনা, দুঃখ তো থাকবেই। আচ্ছা, তখন হঠাৎ ছুরিটা
চেপে ধরে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তো তোর আঘাত লাগতো। কৃতের হাতে ক্ষতটা অনেক বেশি গভীর। অরুর ভিতরে ভিতরে অনুশোচনা হচ্ছে ওর জন্য। আজ এমনটা হয়েছে, তাইও কৃতের ক্ষতস্থানে হালকা ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে শুধালো, বেশি ব্যথা লাগছে? নিজের শরীরটাকে কাউচের ওপর ছেড়ে দিয়ে কৃত চোখ বন্ধ করে বলল, এখন কম লাগছে। মাঝরাত চলমান, দিনের আলো শেষ হতে তাপমাত্রা থেমে গিয়ে চারদিকে কনকনে শীত হাওয়া বইছে। অনু আর অরু বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ ছাদ বারান্দায় এখনো টিপটিপে ফেরি লাইট জ্বলছে। সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব, শাওর, এলিসা। কৃতি ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারারাত ধরে কিছু একটা পরামর্শ করতেছে। অর্ণব কোলের ওপর ল্যাপটপ নিয়ে এখনো কি যেন করছে। এলিসা দ আকারে বসে অর্ণবকে বলে, তুই কবে এসব বন্ধ করবি অর্ণব? অর্ণব ভুরু কুঞ্চিত হয়ে বলল, বন্ধ করবো মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছে, ভিডিও প্রুফ পাঠিয়েছে। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমরা ওই রিস্কের জায়গায় একা যেতে দিব? শাওর পাশ থেকে বলল, আচ্ছা আমরা পুলিশকে কেন বলছি না? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, ধপ, পুলিশকে জানালে এলিসা ফেঁসে যাবে। তাছাড়াও ক্লাবটা ইউএসএ নয়, থাইল্যান্ড। অর্ণব প্রাইভেট জেট বুক করে অরুর ফ্লাইট ফরিয়া আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না। আশ্চর্য! শেষ সীমানায় গিয়ে শাওর, অর্ণব, এলিসা সবাই একে সুরে করল অরু। তীরে ছিলার মতো এক ভুরু উঁচিয়ে কৃতিক জবাব দেয়, ইয়েস অরু। শাওর বেদিব্যস্ত হয়ে বলল, লাইক সিরিয়াসলি জেকে? আমরা একটা মিশন নিয়ে থাইল্যান্ড যাচ্ছি, আর তুই সেখানে বিপদের মধ্যে অরুকে নিয়ে যাবি। আমিও সেখানে থাকবো। সেখানে অরুর কোনো বিপদ নেই। এলিসা শুধালো, কিন্তু হঠাৎ অরুকেই ভাবে? কৃত সিগারেটের শেষ অংশটা পায়ে পিষ্টে করে দাঁত চেপে বলল, ইয়েস ট্রাইড, সামওয়ান ট্রাইড টু অ্যাটাক হার। এবারও সবাই তার স্বরে বলল, কি? কৃত হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলে, ঠিক শুনছিস। কাল ওই বাস্টারটা ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই নিজ কর্মফল ভোগ করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি অরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারবো না। কিন্তু ওর উপরে কোনো অ্যাটাক আসবে না, তার কি গ্যারান্টি? এলিসার প্রশ্নের জবাবে কৃত বলে, অনুর জন্য চিন্তা কারণ নেই, কারণ ও বেশিরভাগ সময় হসপিটালে থাকে। তাছাড়া প্রত্যয় থাকতে অনুর সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই। এতক্ষণ পর শাওর উচ্ছ্বাসিত হয়ে বলল, ভালোই হবে, তোরা তোদের মিশন ফিশন শেষ করবি। সেই ফাঁকে আমি আর ওরু একটু ব্যাংককের সমুদ্রে বিলাস সেরে আসবো। নট ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ পার্শ্ব দেশে বরাবর লাথি মেরে কনকনে বরফের শীতল ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোণে এক টপলার মিশ্রিত হাসি ঝুলিয়ে কৃতিক বলে, নো চান্স ব্রো, শি ইজ মাইন। আমেরিকার আবহাওয়াটা মানে আধুনিক ভাষার মুড সুইং। এদেশে আলাদা করে বর্ষার মৌসুম নামে কিছু নেই বলে পুরো বছরে যখন তখনই প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষরূপ। বিশেষ করে শীতের প্রকাণ্ডে তুষার আবৃত ধরণী আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেবে আসে এক পরশা ঝুম বৃষ্টি। আজও তেমন করে অপ্রত্যাশিতভাবে প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রকার বর্ষাকাল। সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল, আর এখন দিনের আকাশ মেঘে ঢেকে ঢুকে অন্ধকার পরিণত হয়েছে। জানালার কাচ গলিয়ে বৃষ্টির ছাট এসে আছড়ে পড়ছে রুমের মেঝেতে।
অনুর হাতে কাজ রেখে দ্রুত এগিয়ে গিয়ে জানালার কাজটা পুরোপুরি টেনে দিল। এখন ঠান্ডাটাও কম লাগছে খানিকটা। সেই কখন থেকে অনু ডাকাডাকি ফলস্বরূপ এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সেরে নিল ওরু। খানিক বাদে ভোলা ভোলা চোখগুলো ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘ্যান ঘ্যান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি দরকার আফা? আমি যেতে চাই না ওনাদের সাথে। তুই যেন অযথা জামা কাপড় গোছাচ্ছিস। অরুর জামা কাপড়গুলো গুছিয়ে সযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলে, যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মনমরা হয়ে বসে থাকিস। ভার্সিটিতে যাচ্ছিস না কিছুদিন ধরে। আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না। তার চেয়ে বরং কৃতিক ভাইয়ের সাথে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। তাছাড়াও কৃতিক ভাইয়ের মেয়ে বান্ধবী কি যেন নাম? ওর ঘাড় ঘুরিয়ে জবাব দেয় অ্যালিসা আপু। হ্যাঁ, উনি তো তোকে অনেক আদর করে। তাহলে তোর চিন্তা কিসের? নিজের অলস শরীরটাকে বিছানায় ছেড়ে দিয়ে ওর বলে, আমি এখন বড় হয়ে গিয়েছি আপা। কারো আদর করা না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। অনু সবকিছু ঢুকিয়ে লাকেসের চেন আটকাতে আটকাতে বলল, তাহলে অযথা যাব না বলে কেন ঢং করছিস? দেখ ওরু, আগামী কয়েকদিন হসপিটালে অনেক ব্যস্ত থাকবো আমি। ঠিক মতো বাসায় আসতে পারবো কিনা সন্দেহ। তার চেয়ে বরং তুই এই ফাঁকে ঘুরে আয়। এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল। তাছাড়াও কিরিট ভাইয়া তো বলেছে তারা ঘুরতে যাচ্ছে। অরুর মুখ ফুটে আর জবাব দিল না, শুধু মনে মনে ভাবলো সমস্যা তো এই কিরিট ভাইয়াকে নিয়ে। সে তো এলিসা আপুর টাপু কাউকে মানে না, আর এখন এত দূরে তার সাথে গেল তো মাথার উপর উঠে তাণ্ডব নৃত্য চালাবে, কথা মাথায় উঠাবে আর বসাবে, সারাক্ষণ অর্ডার আর হুকুম। এসব আমি একদম নিতে পারছি না। কিরে, কি ভাবছিস? ঘুরে আয়, এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে তো আমি যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতো জীবন কাটাতে হবে। তুই তো জানিস না মা ঘোরাঘুরি একদম পছন্দ করে না। অনুর কথা ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দু হাতে ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই বেস্ট আফা। ইস, তুই যদি আমার মা হতি। অনু ওরু দুহাতের উপর নিজের হাত রেখে বলে, হয়তো আর তেল দিতে হবে না। এখন দ্রুত রেডি হয়ে নে। কৃতিক ভাইয়া ভার্সিটিতে গিয়েছে, সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্ট যাবে। কয়েক মুহূর্তের কথা থামিয়ে আবার সচকিত নয়নে অনু বলে, তুই একটা জিনিস খেয়াল করেছিস ওরু? কি জিনিস? কিরিট ভাইয়া বোধহয় এত বছর পর অবশেষে আমাদের বোন হিসাবে মেনে নিয়েছে। না হলে তোকে সাথে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলছে? অরু নিজ পায়ে স্লিপার পরতে পরতে বলল, সে আমি জানি না, বাদ দে তো ওনার কথা। এই ভালো এই খারাপ কই কোনোদিন তো বলতে শুনলাম না। অরু বোন আমার, এদিকে আয়। ওসব করুণা বুঝেছিস? অরুর কথা পাশে অনুর বুক চিরে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস। অরু উঠে গিয়ে জানালা গলিয়ে বাইরে বৃষ্টি ভেজা তকতকে রাস্তার দৃষ্টি নিক্ষেপ করলো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই ভয়ানক গা ছমছমে ঘটার কথা। সেই দিন কীট সময় মতো না এলে কি হয়ে যেত ভাবলেই এখনো শরীরে সবটা লোম কূপ দাঁড়িয়ে যায় ওর। আচ্ছা, সেই দিন সবটা কি কৃতিকের করুণা ছিল নাকি অন্য কিছু? অন্য কিছু করুণা দেখাতে গিয়ে মানুষ কোনোদিনও নিজের আঘাত লিপ্ত হয়? উত্তর জানা নেই ওরুর। চোখের সামনে কালো মার্সিডিয়াস দেখতে ওরু ভাবল সুতোর টান পড়ে, তার মানে ক্রিপ চলে এসেছে। এদিকে ওরু এখনো রেডি না হয়ে আকাশ পাতাল কল্পনায় বিবর। আনমনা মেয়ে একটা। খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝে ইউএসএ ছেড়ে ওদের প্রাইভেট জেটটা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতে ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন। সেই সন্ধ্যা রাত হতেই নিজ ক্যাবিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে ওরু। এছাড়া অবশ্য আর কিছু নেই ওর, কারণ চোখ খুললেই কেমন মাথা চক্কর দিয়ে ওঠে, পেট থেকে উগড়ে বেরিয়ে আসে সব খাবার। অরুর মতে
সবার সামনে বমি করে ভাসিয়ে নিজের মান সম্মান খোয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকা শ্রেয়। তাতে যে যা ভাবে ভাবুক। তখন মাঝরাত, আর একটু পরই থাইল্যান্ড ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। ওরু সারা রাত ঘুমিয়ে কাটালো। ওরা চারজনের একজনও ঘুমায়নি। সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্রি-প্ল্যান তৈরি করেছে ওরা। মাঝ রাত্রিরেতে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কৃতিক এসেছে অরুকে এক নজর দেখার জন্য। অরুর ক্যাবিনের দরজাটা হাঁক করে খোলা ছিল, যার ফলে নক করতে হয়নি। আর কৃত সোজা ঢুকে গিয়েছে ভিতরে। অরু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের নীল আলোতে আজও ওর সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। এলোমেলো হয়ে ঘুমানো তরুণ পায়জামাটা উঠে আছে হাঁটুর কাছে। মোমের মতো সুন্দর পা দুটো একটাতে নূপুর নেই। কে আর করে থাকবে? সেটা তো বহু আগে পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে ওরু। পায়ের নিচ থেকে চোখ সরে গিয়ে কৃতিকের দৃষ্টিগত হলো অরুর মেদহীন দুধে আলতা বর্ণ লতানো পেট। পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলেই মনে হবে অরুর নারী দেহে সৌন্দর্য বৃদ্ধির জন্য তার এমন মাঝ বরাবর অবস্থান। ঘোর লাগা চোখে খানিকক্ষণও তিলটার দিকে ওর দৃষ্টি তাকিয়ে নীরবে শুষ্ক ঢোক গিলল কৃত। কোন এক অজানা সংযমের কারণে ওর হাত দুটো মুঠোবদ্ধ হয়ে আছে। শীততাপ নিয়ন্ত্রিত ক্যাবিনের মধ্যে ঘেমে যাচ্ছে শরীরটা। কৃতিকের পরনে ছিল ব্ল্যাক টি-শার্ট আর ট্রাউজার, হাতে ক্রোকোডাইল স্কিনের ব্ল্যাক বেল্ট ঘড়ি। জিভ দিয়ে অধর যুগল ভিজিয়ে এসি পাওয়ার আরো খানিকটা বাড়িয়ে দিল। না, তবুও ঠান্ডা লাগছে না। এদিকে প্রচণ্ড ঠান্ডা পেয়ে অরু নড়েচড়ে আরো খানিকটা গুটি গুটি মেরে শুয়েছে। এবার শুধু পেট নয়, পেটে পিঠ দুটোই দৃশ্যমান। উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুলগুলো। কৃতিক নিজের অবাধে বাসনাগুলো বারবার মাথা থেকে দূর করতে চাইছে। মনটাকে রামধমক দিয়ে বারবার বলছে ও পেটে নিয়ে নয়, ওর মুখের দিকে তাকা। কি ইনোসেন্ট, মায়াময় ঘুমন্ত মুখটা, অথচ চোখ দুটো আটকে আছে ধবধবে সাদা পেটে। ইচ্ছে করছে সেখানটায় আঙ্গুল ঘুরি হাজারটা আঁকাআঁকি করতে, কিন্তু তা সম্ভব নয়। কৃতিক খারাপ রকচাটা বদমেজাজি হতে পারে, তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়েবাদ ছিল না কোনো কালেই। ওর হৃদয়ে অরুর প্রতি এই অবাধ্য অনুভূতিগুলো আজ কাজ করছে নিতান্তই স্বাভাবিক। তবে এইসব অদম্য অনুভূতিকে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না মোটেও। তাই ঘুমন্ত অরুকে কয়েক দফা ঝাড়ি দিয়ে দ্রুত ওর কেবিনে ত্যাগ করে কৃতিক। এতপর মনোযোগে অন্যদিকে ঘোরানোর জন্য ক্যাবিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। কিন্তু একি, ল্যাপটপে একটু আগে দৃশ্য ভাসমান। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরে তাকালো ছোট্ট জানলা ভেদ করে তিমির ঢাকা আকাশের পানে। তখনই একজন ক্যাবিন ক্রু এসে খুবই নমনীয় সুরে শুধালো, স্যার, ঘণ্টাখানেকের মধ্যে ল্যান্ড করব আমরা। কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা স্ন্যাক খাবেন পেটে? কৃতিকের কথাটা ঠিক বোধহয় হলো না লোকটার। তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়ে মানে স্যার, কি খাবেন? কৃতিক বিরক্ত হয়ে জানালা থেকে চোখ সরিয়ে বললাম তো, পেট খাবো। কৃতিকের জবাবে লোকটা ভ্যাকাচ্যাকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। লোকটা কিংকর্তব্যবিমুখ চাউনি দেখে ততক্ষণে কৃতিকের বোধগম্য হলো যে ওর জিহ্বা স্লিপ কেটে ভুলে যাওয়া ভুল কথা বলে ফেলেছে। আর এই মুহূর্তে এমন একটা কথা বলা কেমন যেন অস্বস্তি হচ্ছে ওর নিজের। তাই তাড়াহুড়ো করে বলল, কিছু নেব না, ইউ ক্যান গো। লোকটা ভো করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতে কৃতিক দুহাতে নিজের চুল টেনে কটমটিয়ে অস্পষ্ট সুরে বলে, তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই অরু। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকে আমার স্টেপ সিস্টারই হতে হলো।
না পারছি তোকে ধরতে আর না পাচ্ছি ছাড়তে। ল্যান্ডের পর আরো খানিক গাড়ি পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছালো ওরা 5 জন। এটা হোটেল কম রিসোর্ট বেশি মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্টে বিশাল জানালা দিয়ে চাইলেই স্পষ্ট চোখে সি বিচ দেখা যায়। সেই সাথে অপার প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। ওরা 2টা ভিলা বুক করেছে। এটাতে 2 রুম, অন্যটিতে পাশাপাশি 3টা। কিন্তু কে কোন রুমে থাকবে সেটা নিয়ে বাধল বিপত্তি। এলিসা কিছুতেই অর্ণবের ধারে কাছে থাকবে না। ওদিকে এলিসা মতামত অর্ণবের ঘোর আপত্তি। এলিসা পাশের রুম ছাড়া কিছুতেই একত্রে রুম গ্রহণ করবে না সে। শাওর ওদের লাভ বাটের মন থাকতে নারাজ। এদিকে কিন্তু শাওরকে কোনো মতেই অরুর ধারে কাছে থাকতে দেবে না। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে এলিসা, অর্ণব আর শাওর রক পেপার সিজার খেলে রুম ভাগাভাগি করে নিল। অরু এখানে সবচেয়ে ছোট, তার উপর কৃতিকের সাথে এসেছে, তাই নীরব দর্শকের মতোই যে রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাতে গিয়ে ঢুকে পড়ল। সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু ঘুমানো দরকার। তাই দেরি না করে জামা কাপড় ছেড়ে আবারও এক দস্ত ঘুমিয়ে নিল ওরু। ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুমে এসে এলিসা ঘুমে গিয়ে দ্রুত। তবে ভিডিও গেমস, গোলাগুলি, কর্ষ আওয়াজ মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়া দরুন একরাশ বিরক্ত নিয়ে ভুরু কুঞ্চিত করে পাশে ফিরে তাকালো এলিসা। তখনই দেখতে পায় অর্ণব এর রুমের ডিভানে শুয়ে শুয়ে ফোন গেম খেলছে। অর্ণবকে দেখে এলিসা জিভটা তেতো হয়ে উঠল, ভিতরটা চিরচিরিয়ে ফেটে পড়ল রাগে। ও চিৎকার দিয়ে বলে উঠল, এখানে কি করছিস তুই? অর্ণব নরম কণ্ঠে বলল, আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ তো, আমি তো ঘুমাচ্ছিলাম, তাহলে তুই এখানে কেন? যদি ক্লাবে লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায়, তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই, তুই গিয়ে ঘুমা বরং। আমি ওদের সোনার ডিম পাড়া হাঁস। অর্ণব ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার। অর্ণব ভুরু কুঁচকে বলল, তোর তো তেজ কেন বলতো? আমি বলে তোর এত তেজ সহ্য করছি, অন্য কেউ কোনোদিন সহ্য করবে না দেখিস। এলিসা ঝাঁক নিয়ে বলল, কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ তুই, আমাকে এত বিরক্ত লাগে তোর? হ্যাঁ, তোর এসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে। কই, শাওর আর জেগে তো এমন করে না, তাহলে তুই কেন? অর্ণব উঠে বসে এলিসার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, ওরা তোকে বন্ধুর চোখে দিয়ে দেখে তাই, কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি। এলিসা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ভালোবাসা? আর মানুষ পেলি না? এলিসা আহত কণ্ঠস্বর, অর্ণবের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্ত যেন অসহায় হয়ে গেল। ও একটানা এলিসার বুকের মধ্যে ঝাপটে ধরে বলল, ভালোবাসা কি এত গুণে বেছে হয় বল? তোকে অতি যেমন হোক, আমি তবুও তোকে ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। তুই অবহেলা করলে আসবো। তুই যতবার আমায় দূরে সরিয়ে দিবি ঠিক ততবার আমি চুমুকের মতো তোর টানে চলে আসবো। তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস, আমি আরো কাছে গিয়ে তোর অন্তর আত্মা মিশে যাব। তাও কোনোদিন তোর পিছু ছাড়বো না। শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না জান। ভালোবাসতে কারণ লাগে না, এটা ম্যাজিকের মতো হুট করে হয়ে যায়। আমি শুধু তোর জীবন সঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? অর্ণবের একরাশ ভালোবাসা স্বীকারোক্তির মাঝেও এলিসা নিশ্চুপ। অথচ অর্ণবের শাড়ির ভাঁজে অশ্রু ভেজা নয়ন দুটো মুছে যাচ্ছে বরংবার নিঃশব্দে নির্লিপ্তে। প্রতি মাসে নির্দিষ্ট সময় আসা পর্যন্ত পেটে ব্যথা কাতরাতে কাতরাতে ঘুম ভাঙছে ওর। রুমে ঘরে অস্পষ্ট সুরে অনুকে ডাকছে, আপা, পেট ব্যথা করছে।
এর মনে হয় মরে যাব আমি। কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়াজ এলো না। খানিকক্ষণ ডাকাডাকি করে অনু সাড়া না পেয়ে অরু যখন চোখে মেলে তাকায় তখন মনে পড়ে যায় এ তো ব্যাংককে আছি, আপা কি করে আসবে এখানে। উপায়ন্তর না পেয়ে দু হাত পেতে চেপে ধরে অরু নিজে উঠে গিয়ে ব্যাগ হাতাতে প্রয়োজনীয় জিনিস খুঁজে লাগলো। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন্ন তন্ন করে ফেলেছে অরু, কিন্তু সেসবে কিছুই নেই। অরু মনে আছে আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল। অরু আড়কে উঠে অসহায় কণ্ঠে বলে উঠল, তার মানে কি আফা সেই সময় কিছুই দেয়নি? এখন কি করব আমি? কাকে গিয়ে বলবো? ওদিকে পেটে ব্যথাটা ক্ষণিকের মাঝে হৈ হুল্লোড় ছড়িয়ে পড়ছে সারা শরীর রন্ধে রন্ধে। কোমর আর পা দুটো অসাড় হয়ে আসছে। অপরাগত অরু প্রচণ্ড পেটে ব্যথা মেঝেতে শুয়ে গড়াগড়ি শুরু করে দিয়েছে। এলিসা অন্য ভিলায় আছে, পাশের রুম কে আছে সেটা জানার নেই ওর। সময়ের ব্যবধানে এতক্ষণ হয়তো পরনে কাপড়-চোপড় অবস্থা বেগতিকর। কোনরূপ উপায়ন্তর না পেয়ে এভাবে মেঝেতে পড়ে থেকে ঠিক কতক্ষণ যাবৎ কাতরাচ্ছে তা মনে নেই ওর। তখন দুপুর হয়ে এসেছে। দরজা সজোরে কড়া নাড় টক টক আওয়াজ হতে কম্পিত হলো অরুর শরীর। মেঝেতে শোয়া অবস্থায় দৃষ্টিপাত করলো দরজার দিকে। বাইরে থেকে কৃতিকের গভীর কণ্ঠে ভেসে আসছে, অরু দরজা খোল। কৃতিকের আওয়াজ পেয়ে অরু আরো বেশি গুটিয়ে গেল। এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিকে কৃতিকের মুখোমুখি হতে চায় না। যতই হোক কৃতিক এর চেয়ে গুণে গুণে 12 বছরের বড়। আজ এভাবে দেখে নিলে তারপর কৃতিকের চোখ থেকে চাইবে কিভাবে ও? ওদিকে কৃতিক ডেকে যাচ্ছে এক নাগাড়ে, অরু দরজা খোল, নয়তো আমি পা চোয়ার চেপে ভিতরে চলে আসবো। গুনে গুনে শখানেক থাপ্পড় খাবি তুই। কৃতিকের অতীব মাত্রা হুমকির মুখে পড়ে। অরু মিনমিনিয়ে কাতর কণ্ঠে বলল, কিভাবে খুলবো ওপাশ থেকে? বিরক্ত চরম সীমায় গিয়ে কৃতিক বলে, কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি। অরু কাঁদো কাঁদো সুরে জবাব দিল, আপনি ফিরে যান দয়া করে। অরুর কথাটা বলতে বাকি আর আগে পাসপোর্ট চেপে ভিতরে প্রবেশ করে কৃতিক। তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি? শাসাতে শাসাতে ভিতরে ঢুকে অরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো কৃতিক। ওর মাথার কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে তোর? এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন? পেট ব্যথা করছে, শরীর খারাপ লাগছে খুব, ডাক্তারকে কল করবো? আরু কাচুমাচু হয়ে চোখ খিচে বলল, আপনি দয়া করে চলে যান। যাবো মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? অরু জবাব দিল না। একে তো পেটের অসহনীয় ব্যথা, তার উপর এই লোকের মাথা খারাপ করা ধমকাধমকি না পেরে নীরবে কাঁদছে অরু। কৃতিক অরুকে কোলে নেওয়ার জন্য দুহাত বাড়াতে যাবে তখন আবারও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে উঠে অরু, না না ছোবেন না আমায়, অনুরোধ করছি। কৃতিক এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো অরুর পানে। এরপর জোয়াল শক্ত করে বলল, তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটায় ধার ধারি না আমি। সেটা ভবিষ্যৎ আর কখনো ভালো বুঝতে পারবি। কথা শেষ করে একটানে অরুকে কোলে তুলে নিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। কৃতিক ভুরু কুঁচকে অরুকে কোলে রেখে নিজের হাতের দিকে দৃষ্টিপাত করলো। এমন বিরক্তকর পরিস্থিতিতে এ জীবনে পড়েনি অরু। তাই করণীয় কিছু না পেয়ে কৃতিকের কলার চেপে ধরে চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে ও। লজ্জা ভয়ে মনে হচ্ছে মাটিটা ভাগ হয়ে যায় আর অরু তাকে ঢুকে আশ্রয় নেই। এই দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর। ও শিট, আমাকে কেন বলিসনি? আমি আরো ভাবলাম কি না কি। নিজের হাতে নজর বুলিয়ে কথাটা বলে কৃত অরুর মুখে দিকও চাইল, যে এখনো চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছিস। তুই কি এখনো ছোট্ট বাচ্চা অরু? তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? অরু চোখ বুজে এদিক ওদিক মাথা নাড়ালো। কৃত দাঁতে দাঁত চেপে বলল, তাহলে সারাদিন কেন এভাবে কষ্ট সহ্য করলি?
কেন আমাকে বললি না? কি হলো? উত্তর দে। ওর জবাব নেই। জবাব কি দিবে? ও তো লজ্জায় লাল, আওয়াজ নেই। কিরিট নিজের রাগ সংযত করে অরুকে বিছানায় শুইয়ে দিয়ে এলিসাকে কল করে আসতে বলল। অরু বিছানায় শুয়ে এক চোখ সামনে খুলে কিরিটের দিকে দেখতে চেষ্টা করলো, যার সফেদ রঙা শার্টটা খানিকক্ষণ আগে নষ্ট করে দিয়েছে অরুণানীর সত্তা। অথচ কিরিটের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো এখনো তার বোকা অরুকে বকাঝকা দিতেই ব্যস্ত।